হ্যাঁ, ওইটা আপনাদের ডেটটাকে এটা মনে হয় সম্ভবত রিভাইজ করা হবে। রিভাইজ করা হলে রিভাইজ ডেটে আপনারা এটা নিয়ে আপনি কি এটা কি তার শর্ট করে নিয়ে আসবেন? শর্ট আমার কিছু হবে না, আমি পুরো সিলেবাসটাই কমপ্লিট করব। কিন্তু যদি আপনাদের স্পেশাল কিছু হেল্প যদি লাগে সাজেশন, এটা আমরা দিয়ে দিব। এটা নিয়ে কোনো টেনশন নেই, এক্সাম নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নাই। সো এইখান থেকে আসলে যেমন মানে যেটা করানো হয়েছে সেটা মূলত হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। তো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই আমি মনে করি। এখানে এখানে মূলত আপনাকে পড়ানো হয়েছে যে পাঁচটা মানে ডিসি মোটরটা কি, ডিসি মোটরটা কি, ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপলটা আপনাকে পড়ানো হয়েছে। তারপরে পাঁচটা মেজর ভাগ আছে, এইটা পড়ানো হয়েছে। যেমন আজকে হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত কভার করেছি, আজকে এই তিনটা একবারে কভার করে দেব, ঠিক আছে। তারপরে এখানে একটা ডিসি মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে হয়েছে আজকে আপনার সেপারেটলি এক্সাইটেড আর শান্ট ডিসি মোটর নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে শান্ট ডিসি মোটরকে এই কেভিএল এর উপরে বেস করে আমি একটা রিলেশন বের করেছি ওমেগা এম এর সাথে, মানে আপনার স্পিডের সাথে টর্ক। তারপর আমরা এখানে দেখেছি যে আমার টর্ক যদি আমি বাড়াই আমার স্পিডটা কমতে থাকে। আর এই পার্টটুকু একই জিনিস, এটা হচ্ছে মানে যখন আমি আর্মেচার ডিরেকশন কাউন্ট করব, আর এটা হচ্ছে আর্মেচার ডিরেকশন যখন কাউন্ট করব। আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনাদের যে রিলেশনটা আপনারা পেয়েছেন এটা কিন্তু এরকম না, এটা আসলে দেখতে এরকম হয়, কারণ তখন আর্মেচার ডিরেকশন কাজ করে প্র্যাকটিক্যালি। এনিওয়ে, সো এই জিনিসটা হচ্ছে এতটুকু পর্যন্তই পড়ানো হয়েছে। আমি গত ক্লাসে ডিসি শান্ট 10 নম্বরে ডিসি শান্টের উপরে একটা ম্যাথ করানো হয়েছে। এই ম্যাথটা করলেই হবে, আমি এটা দেব না, এটা মানে এই যে এটা পর্যন্ত করলেই হবে। আরেকটা যেটা আছে এটা প্রয়োজন, এটা বাদ। আচ্ছা, সো আমি এর আগে আপনাকে বলেছিলাম যে আপনাদের এই ডিসি মোটরকে 4 ভাগে ভাগ করা, 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, একটা হচ্ছে শান্ট ডিসি মোটর, আরেকটা হচ্ছে পিএমডিসি বলা হয়, পার্মানেন্ট ম্যাগনেটিক ডিসি মোটর, আরেকটা হচ্ছে আপনার কম্পাউন্ড ডিসি মোটর, আরেকটা হচ্ছে কম্পাউন্ড ডিসি মোটর একটা, আরেকটা সিরিজ ডিসি মোটর, ঠিক আছে। তো এই তিনটা জিনিস আজকে একেবারে বেসিকের মধ্যে আলোচনা করে দিব, এবং এগুলো করলে মোটরের পার্টটুকু আমাদের কমপ্লিট। তারপর আমরা নেক্সট ক্লাস আমাদের হচ্ছে আপনার ল্যাব, সেখানে আমরা ডিসি জেনারেটর নিয়ে আলোচনা করব, এবং এই একটা জেনারেটর আপনাদেরকে আমি শেখাবো। ওই ডিসি জেনারেটরের বেসিক যে পার্টটুকু লাগে সেটা আমরা ক্লাসে আলোচনা করব। ওই বেসিক পার্টটুকু কমপ্লিট হয়ে গেলে সেটা আমরা ল্যাবে ইমপ্লিমেন্ট করব। ইসমাইল, আপনি কিন্তু অনেক ল্যাব মিস করেছেন, কালকে ল্যাবটা অবশ্যই আসবেন, যেভাবে হোক ম্যানেজ করবেন। এটা করে তারপরে আপনাদের উপরে বেস করে আমি যারা যে ল্যাব পেয়েছেন সেই ল্যাবের উপরে আপনাদের এক্সাম হবে ইন্ডিভিজুয়াল। আমি আপনাদের এই ল্যাবের দেখবো, অ্যাটেন্ডেন্স দেখবো, যে ল্যাব করেছেন যারা ওই ল্যাবের। যদি কেউ ল্যাব করে না থাকে তারা আমাকে বলে রাখবেন আগে থেকে, তাদেরকে আমি কল করবো মানে আমি জানিয়ে দিব। আপনারা ওই দিন ল্যাব প্র্যাকটিসে এসে একটা দুইটা পার্টিকুলার ল্যাবের উপরে বেস করে আপনাদের এক্সাম নেওয়া হবে। ল্যাব এক্সাম অবশ্যই নেওয়া হবে, এবং ওইটার উপর আপনাকে মার্ক দেওয়া হবে। ল্যাব যেটা একেবারে করেনি, শুধু যারা একেবারেই করেনি তারা হচ্ছে ল্যাব প্র্যাকটিস অবশ্যই আসতে হবে, এবং এসে একটা ল্যাব করবে। এবং আপনাদের ওইটা ল্যাবের উপরে ওইটার উপরে বেস করে আপনাকে রিপোর্ট দিতে হবে, ওই রিপোর্টের উপর মার্কস পাবেন। যারা ফোন করছে তাদের তো সবগুলো না, তাদের চয়েস থাকে, তারা চয়েস যে আপনি এটা করতে আমি আগ্রহী, কারণ ম্যানেজার এটা তো ইনজাস্টিস হয়ে গেল। সো মিনিমাম দুইটা ল্যাব মেশিন থেকে, মানে প্রথম যে দুটো ল্যাব করানো হয়েছে ওইটা পাবে, ওই দুটো পাবে মেশিন থেকে। আমি প্রায় 5টা পেয়েছি, সেই 5টা থেকে যে কোনো দুটো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কিন্তু ভিন্ন মেশিন হতে হবে। মানে আপনি ডিসি মোটরের উপর যেটা করতে যাচ্ছেন এরকম না, লেটস সাপোজ ডিসি মোটর ডিসি জেনারেটর, ঠিক আছে, ফাইন। আবার যদি বলেন যে না স্যার আমি ডিসি মোটর ইন্ডাকশন মোটর বা সিনক্রোনাস মোটর ইন্ডাকশন মোটর, এভাবে করা যায়। আচ্ছা, ঠিক আছে। কিন্তু থিওরিটিক্যাল পার্ট যে এক্সাম সেটা ওভারঅল হবে। এক্সাম হচ্ছে একটা থিওরিটিক্যাল এক্সাম, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, আর ভাই টোটাল 3টা এক্সাম। থিওরিটা বলে দেব না, আমি সাজেশন দিয়ে দিব থিওরিতে, ওগুলো পড়লেই হবে। আচ্ছা, সো এখন আমরা পার্মানেন্ট ডিসি মোটর নিয়ে আলোচনা করব। পার্মানেন্ট ডিসি মোটর, এখানে এটাকে সংক্ষেপে বলা হয় পিএমডিসি মোটর।
The permanent magnet DC motor. A permanent magnet DC motor বা PMDC motor is a DC motor whose poles are made of permanent magnets. পোলস মানে হচ্ছে আপনার স্টেটর সাইডে যে এটা পোলটা থাকবে সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট থাকবে। আর সাধারণ মোটর থেকে মানে এমনি শান্ট ডিসি মোটর বা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর থেকে এটার পার্থক্যটা হচ্ছে এইদিকে যে আমরা এক্সটার্নাল একটা ফিল্ড সার্কিট ব্যবহার করি ওইটাকে ম্যাগনেটাইজ করার জন্য। হ্যাঁ, এখন এই সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটরটা যদি আমরা খেয়াল করি সেখানে আলাদা আমরা একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি, সেখানে হচ্ছে আমরা সেপারেটলি ফিল্ড সার্কিটটাকে আমরা কি করি ম্যাগনেটাইজ করি। ভেরি গুড। আর শান্ট যেটা হচ্ছে আমি আর্মেচারে যে ভ্যালুটা দিচ্ছি, যে আপনার পাওয়ারটা দিচ্ছি, ওই সেম পাওয়ার বা ভোল্টেজ দিয়ে ও হচ্ছে আপনার ফিল্ড সার্কিটে ম্যাগনেটাইজ করে এবং মোটরটা কাজ করে। আর পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে আমাকে আলাদাভাবে কোনো মানে সোর্স দিতে হচ্ছে না বা আমি আর্মেচার থেকে কোনো পাওয়ার নিচ্ছি না এটাকে ম্যাগনেটাইজ করার জন্য। ও হচ্ছে পার্মানেন্টলি একটা ম্যাগনেট। আমাদের বাসা বাড়িতে আমরা ছোটবেলায় কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে খেলাধুলা করছি। ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি আমরা এটা দিয়ে এই কি করেছি, এই আমাদের আলমিরাতে ছুঁড়ে মারছি, সেটা আটকাইছিল। হ্যাঁ, আপনারা এটা খেয়াল করছেন কিনা আমরা এটা করতাম। হ্যাঁ, বা যে কোনো জায়গায় আমরা এটা এটা খুব প্রয়োজনীয় একটা ইয়া ছিল, যার কাছে থাকতো আমরা খুব ভালো লাগতো। হ্যাঁ, বিশেষ করে স্পিকারে দেখতেন, স্পিকারে ছোট ছোট ইয়াতে ছোট ছোট আপনার ম্যাগনেট, এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। তাহলে ওই যে রোবটগুলোর মধ্যে যে মোটরগুলো ওগুলো তো রোবটের মধ্যে বলতে আমরা ওই যে গাড়িতে দেখতাম, আমরা গাড়ি ছোট ছোট গাড়ি আমরা ওই মোটরটা খুলে ফেলতাম, দেখতাম ওটা খুলে দেখতেন ওইটার ভিতরে যদি আপনি কোনো লোহার প্যারেক্টরে ঢুকে দিতে পারতেন ওইটা আসলে আটকে দিত ভিতরে, ওইটা হচ্ছে আপনার পার্মানেন্ট ম্যাগনেট। আচ্ছা, এটা আমরা একটু আলোচনা করব, এটা পরে আমরা দেখব। সো a permanent magnet DC motor is a DC motor whose poles are made of permanent magnets. Permanent magnet DC motors offer a number of benefits compared with shunt DC motors in some application. Since these motors do not require an external field circuit, they do not have the field circuit copper losses associated with the shunt DC motor. Because no field windings are required, they can be smaller than corresponding shunt DC motor. এখানে আপনার ফিল্ড সার্কিট এক্সটারনালি দিতে হয় না, দেখে এটার সাইজটা ছোট হয়। আচ্ছা, বিকজ নো ফিল্ডিং উইন্ডিংস আর রিকোয়ার্ড, দে ক্যান বি স্মলার দেন করসপন্ডিং শান্ট ডিসি মোটরস। পিএমডিসি মোটরস can be commonly found in sizes up to about 10 horsepower, and in recent years some motors have been built up to 100 horsepower. প্রায় 100 horsepower থেকে 10 horsepower এর মধ্যে এটা ভ্যারি করা যায়, এর থেকে আরো ছোট আপনার পিএমডিসি আছে। PMDC motors are generally less expensive, smaller in size, simpler, and higher efficiency than corresponding DC motors with separately electromagnetic fields. This makes them a good choice in many DC motor application. The armatures of PMDC motors are essentially identical to the armatures of motors with separate field circuits, so their costs are similar too. However, the elimination of separate electromagnets on the stator reduces the size of the stator, the cost of the stator, and the losses in the field circuit. এগুলো হচ্ছে সব ভালো দিক পিএমডিসির, বাট পিএমডিসির একটা খারাপ দিক আছে, ডিম্যাগনেটাইজেশন এফেক্ট। এটা আস্তে আস্তে কি হয়ে যায়, ডিম্যাগনেটাইজেশন, যেহেতু পার্মানেন্ট একটা পর্যায়ে আস্তে আস্তে কমতে থাকে। এটা নিয়ে আমরা আলোচনা করি নাই, দরকার নাই, এটা লেন্থি হয়ে যাবে। সো এটা হচ্ছে একেবারে বেসিক পিএমডিসি। আসলে একটা পিএমডিসি দেখতে হচ্ছে ঠিক একটা পিএমডিসি দেখতে দেখেন এখানে আপনার একেবারে স্টোর যে ম্যাগনেটটা এটা হচ্ছে পার্মানেন্ট, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। অন্যগুলোতে এখানে একটা কয়েল দেওয়া থাকে, এক্সটারনালি সার্কিট দেওয়া থাকে, যেটা হচ্ছে এটাকে ম্যাগনেট বানায়। বাট এখানে আমি ম্যাগনেট বানাই নাই, ম্যাগনেট দিয়েছি। এই ধরনের মেকানিজম আপনি ডিসি থেকে এসি থেকে পাবেন না, এটা সম্ভব না। ডিসি সার্কিট একবার ডিসি সার্কিট থেকে পাবেন না, একবার সম্ভব। ডিসি সার্কিট এসি সার্কিটের ক্ষেত্রে সর্বোচ্চ যেটা করতে পারবেন পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে আপনি হচ্ছে এক্সাইটেশনটা করতে পারেন, এটা করা যায়। এটা হচ্ছে আলাদা বিষয়। আমরা ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর জেনারেটরের ক্ষেত্রে দেখেছি এক্সাইটেশন সার্কিট যখন করেছিলাম, যদিও এটা নিয়ে এক্সাম আপনাদের কিছু আসে না, ঠিক আছে। এনিওয়ে, সো এই দেখেন এই সেই যে আমরা রোটরে যেতে পার্মানেন্ট না না না, ওটা হচ্ছে এক্সাইটেশন, এক্সাইটেশনের পার্ট, ওটা আলাদা হিসাব, মানে মোটরের ভিতরে কিছু না। এক্সাইটেশন করতে হলে আমাদের আলাদাভাবে আমরা এক্সাইটারকে মানে ভোল্টেজ সাপ্লাই করে থ্রি ফেজে দিয়ে ছোট একটা ভোল্টেজ দিয়ে এক্সাইটেশন করতে পারি। আবার হচ্ছে মোটর যে মানে জেনারেটর যে নিজে নিজে ঘুরতেছে প্রাইম মোটরের হেল্প নিয়ে, ওইখান থেকেও আমরা সেপারেটলি
ভোল্টেজ জেনারেট করে সে হচ্ছে এক্সাইটেশন দিতে পারে। আর এক্সাইটেশন ভোল্টেজটা ডেফিনেটলি ডিসি হয়। সিনক্রোনাস জেনারেটরে এটা আমরা খেয়াল করেছিলাম। ইভেন আমরা মোটরের ক্ষেত্রে দেখেছি যে এক্সাইটেশনটা আমরা ডিসি করে দেখেছি। ঠিক আছে, ওকে, ওইটার মূল কারণ হচ্ছে ম্যাগনেটটা তৈরি করার জন্য। বাট এখানে আসলে কোনো কেসই নাই, কারণ একটা পার্মানেন্ট ম্যাগনেট আমরা ব্যবহার করতেছি। ওকে, আচ্ছা আচ্ছা, আর এইটা হচ্ছে পার্মানেন্ট ডিসি মোটরের, হ্যাঁ বসান এখানে পিছনে বসতে হলে বসতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার পিএমডিসি এর ইকুইভ্যালেন্ট সার্কিট, খুবই সিম্পল। হ্যাঁ, the supply voltage to the armature will have the armature resistance drop। এখানে যে ভোল্টেজটা আপনি দিবেন, আর্মেচারের মধ্যে তো আপনার বিভিন্ন কয়েল প্যাটার্ন আছে, সেখানে একটা রেজিস্ট্যান্স আপনি পাবেন, সেটা হচ্ছে এখানে আরএ। তো এখানে আর কি, আর ব্যাক ইএমএফ যেটা সেটা হচ্ছে এই ইবি, এটা হচ্ছে ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ কি এটা আলোচনা করতে হবে, আমি পরে আপনাদের সাথে আলোচনা করব নেক্সট ক্লাসে, যখন জেনারেলি আলোচনা করব ব্যাক ইএমএফ নিয়ে আলোচনা করে দেব। সো এটাকে আমি যদি এখন আপনার এই ভোল্টেজটাকে বাই করতে চাই, খুব সিম্পলি আমি V is equal to IRA প্লাস এই যে ব্যাক ইএমএফ E, এইটা আমি করতে পারি। সো এই হচ্ছে আপনার একেবারে পিএমডিসি বেসিক যে ইকুয়েশনটা সেটা। ওকে, আচ্ছা, যারা পরে আসছেন পরে আমি এটা বলে দেবো আপনাদের, সমস্যা নাই। নেক্সট টাইম। আচ্ছা, আচ্ছা, এটার পরে আমরা আরেকটা সার্কিট দেখব পিএমডিসির পরে। পিএমডিসির পরে আমরা দেখব হচ্ছে সিরিজ সার্কিট, the series DC motor. A series DC motor is a DC motor whose field windings consist of the relatively few turns connected in series with the armature circuit. The equivalent circuit of a series DC motor is shown here. তার মানে সিরিজ মোটরের সাথে শান্ট ডিসি মোটরের যে মূল পার্থক্য, আসলে শান্টে আমরা দেখেছি ফিল্ড সার্কিট হচ্ছে প্যারালাল, মানে যে এখান থেকে হচ্ছে প্যারালাল ফিল্ড সার্কিট। বাট এখানে আমি দেখতেছি যে আসলে আমার ফিল্ড সার্কিটটা পুরোপুরি আমি সিরিজ করে দিছি। সিরিজ করে দেওয়ার কারণে এগুলো দেখেন আরএস এলএস হয়ে গেল। সো এই সিরিজ মোটরে আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্ট আর লাইন কারেন্ট সব সেম। আবার শান্ট ডিসি মোটরে লেটস সে আমি দেখতাম যে আমার লাইন কারেন্ট এই আইএল, এটা হচ্ছে আমার ফিল্ড কারেন্ট আইএ, সরি আর্মেচার কারেন্ট, আর এটা হচ্ছে আমার ফিল্ড কারেন্ট। সো আমার আইএল ছিল আসলে আইএ আর আইএফ এর, কিন্তু এই সিরিজ সার্কিটে আসলে আমার সিরিজ ডিসি মোটরের ক্ষেত্রে আইএল আইএ আর আইএফ সবই সমান, আর এখানে এফ এর পরিবর্তন হয়ে যাবে এস। ঠিক আছে, তো সার্কিটটা দেখতে হচ্ছে আসলে এরকম। ওকে, তো আমি সার্কিটটা আপনাদের জন্য আবার এখানে রিড্র করি, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। তো সার্কিটে যদি আমি আগাই, এটা হচ্ছে ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজ প্লাস মাইনাস ইএ। সার্কিটের আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে আরএ, তারপরে আরএসটা হচ্ছে আপনার ফিল্ডের যে রেজিস্ট্যান্সটা ওর সাথে সিরিজে সেটা, আর এখানে এলএসটা যেহেতু ফিল্ড সার্কিটে আপনার একটা ইন্ডাক্ট্যান্স তৈরি হবে সেটা। এই হচ্ছে আপনার ভিটি, ভিটি হচ্ছে প্লাস মাইনাস। ওকে, সো এই দেখেন এই সার্কিটটার ক্ষেত্রে যদি আমি এখন কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে তো খুব ইজিলি বলতে পারি যে আমি আসলে এই ডিসি যখন আপনি সাপ্লাই দিবেন তখন এইটা কিন্তু আসলে জিরো মানে শর্ট হয়ে যাবে। হ্যাঁ, সো আমার এই কারেন্ট ধরলাম এখানে আমার একটা কারেন্ট যাবে, এই আইএস টা যাচ্ছে, মানে আমি এখানে আইএল দিচ্ছি, আইএল। এখন আমরা কি জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ফ্লো সবগুলাই সমান থাকে কারেন্টের, তো আইএল আইএস সমান।
হ্যাঁ, তারপরে এই যে এখানে IA এটাও হবে সমান। তো ধরে নিলাম এখানে একটা কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে I ধরলাম, অথবা চাইলে যেহেতু একটা RA আপনি IA ও ধরতে পারেন, এখানে যেটা I লিখছে সেটা দেখি। সো এখানে সেম কারেন্ট ফ্লো হবে পুরোটা সার্কিটে, এই IA এর ফ্লো হবে। সো এইখানে যে VT, এই VT সমান সমান হচ্ছে এইখানে যে ভোল্টেজ যে ড্রপটা তার সমান। সো VT ইজ ইকুয়াল টু এখানে তো ইয়ে হবে, ইয়েটা ইয়ে, আর এখানে প্লাস IA RS প্লাস IA RA। তো আমি এখান থেকে IA কমন নিয়ে নিলাম, IA কমন নিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে RS প্লাস RA। সো VT। সো এখান থেকে এই কোশ্চেনটা লেখা যায়, আপনারা যা সার্কিটটা লিখে এটা আগে। ভেরি গুড। সিরিজ ডিসি মোটরের এটা কিরকম সুবিধা? এটাই তো আচ্ছা দেখেন বাবা, মোটরের ছবি সিরিজ যেরকম কম্পাউন্ড ওরকমই, বাট এটা হচ্ছে ভিতরের দিকে, একদম ভিতর থেকে নেই, বাট আসলে সার্কিটের মূল ইকুইভ্যালেন্টটা হচ্ছে দেখতে এরকম। এখন আপনি যদি ভিতর থেকে আসলে ওইরকম ভাবে আইডেন্টিফাই করা কোনটা, আপনি যেরকম ভাবে চান ওরকম ভাবে কিন্তু পড়ালেখা আছে, সেটা হচ্ছে উন্নত বিশ্বে। উন্নত বিশ্বে চলে যাবো এনিমেশন। উন্নত বিশ্বে তার বিএসসি করবে না যায়, মাস্টার্স করতে যাবে না। একবার বিএসসি মানে ব্যাচেলর শেষ হলে বেসিক আচ্ছা ফাইন, তাহলে আমরা এখন একটা ম্যাথ করি। জি স্যার। শান্টের যে ম্যাথ করছি এই সেম ম্যাথ এটা। এখানে দেখেন এই যে বি নাম্বার ক্যালকুলেট এন্ড প্লট দ্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স ফর দিস মোটর, এটা করা লাগবে না, শুধু এ পার্ট করব। এ পার্ট করব। হ্যাঁ, সো দেখেন ফিগার 828 দেখাচ্ছি আপনাকে ফিগারটা। A 250 volt series DC motor with compensating windings and a total series resistance RA plus RS. Series resistance RA plus RS মানে কি? এই যে এই পুরাটা হচ্ছে আপনার কত? 0.08 ওহম। আপনার কাছে মনে হতে পারে যে স্যার এত কম ওহম রেজিস্ট্যান্স ড্রপ, হ্যাঁ এত কমই থাকে। আচ্ছা, the series field consists of 25 turns of pole per pole, মানে এই যে দেখেন এইটা পার পোলে হচ্ছে 25 টার্নস। এখন find the speed and induced torque of this motor for when its armature current is 50 ampere. খুবই সিম্পল, কঠিন কিছু না। আচ্ছা খেয়াল করে দেখেন এই যে এটা স্যার কোশ্চেন উঠানো দরকার নাই। আচ্ছা আচ্ছা না লেখেন, উঠান লেখেন। আমি সেটা আছে না। হ্যাঁ আরে থাকুক না, সুবিধার জন্য। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এইখানে যে চিত্রটা দেওয়া আছে, ওই কথাটা বললো যে চিত্রের কথাটা মানে ফিগারের কথাটা, ফিগার 820, ফিগার 820 দেখতে হচ্ছে এরকমই। হ্যাঁ, সো এটা এখানে বলা আছে, আর কিছু না। এখন আপনি বলেন টু অ্যানালাইজ দ্য বিহেভিয়ার অফ এ সিরিজ মোটর উইথ স্যাচুরেশন পিক পয়েন্টস অ্যালং অপারেটিং কার্ভ এন্ড ফাইন্ড টর্ক এন্ড স্পিড ফর ইচ পয়েন্ট। এগুলো দরকার নাই এত কিছু, আপনি জাস্ট এখান থেকে আসেন। স্যার পরীক্ষা থেকে সবগুলো লেখা লাগবে নাকি শুধু একটু বেশি পরীক্ষার খাতে বই যে এগুলো লেখা লাগবে না। একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এই যে ই এর যে ভ্যালুটা, এখানে স্পিডটা এখানে দেওয়া থাকবে 1200 আর পার মিনিট। ওটা কেটে গেছে, আমি আপনার ওটা দিতে ভুলে গেছিলাম। সো এখানে আপনার দেয়া থাকবে। সো এখানে খেয়াল করেন এই ইকুইভ্যালেন্ট ভ্যালুস যেখানে 1200 আরপিএম এ আপনার আইএ হচ্ছে কত? 50 অ্যাম্পিয়ার। এখন আপনি এই ভিডিওটা জানেন না? হ্যাঁ, আমি তো এই যে এটা হ্যাঁ, এখানে আপনি এই ভিডি থেকে আপনাকে ইএটা বাইর করতে হবে। সো ইএ ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস আইএ আরএস প্লাস আরএ।
সো এখানে আপনি এটা করলে এখন দেখেন ভিটি তো কত 250 আর আই এটা হচ্ছে 50 আর আরএস প্লাস আরএ 0.08 তাহলে কত আসে 246 ভোল্ট এতটুকু তো আমার হয়ে গেল। এখন আমি তো জানি যে আপনারা এটা ইয়াতে জানছেন স্যার মেইন কি বের করতে বলছে? আপনাকে টর্ক ইনডিউস টর্ক বের করতে বলছে। এখন আপনি খেয়াল করে দেখেন আপনি তো জানেন ম্যাগনেটোমোটিভ ফোর্সটা হচ্ছে এই ট্রান্সফরমার যখন করেছেন ট্রান্সফরমারের মধ্যে কিন্তু আপনার এটা আমরা দেখেছি যে ম্যাগনেটোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু এন আই। এখন আপনাকে আই এর ভ্যালু তো 1200 দেওয়া আছে, সরি 50 দেওয়া আছে, আর এখানে কত পার মিনিট 1200 আরপিএম দেওয়া আছে। তো আপনি এখন এই 1200 রেভলিউশন পার মিনিট ইনটু 50 অ্যাম্পিয়ার যখন দিবেন তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্স পার টার্নস কত অ্যাম্পিয়ার সেটা বের করা যাবে। ঠিক আছে, সরি আমি ভুল করছি, এন হচ্ছে 25 টার্নস আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার, সরি এন হচ্ছে নাম্বার অফ টার্নস এটা দেওয়া আছে 50। এই যে এখানে দেখেন এই যে the series field consists of 25 turns per pole। সো এক একটা টার্নে হচ্ছে 50 অ্যাম্পিয়ার করে। ঠিক আছে, তো টোটাল এটাকে করেন 1250 অ্যাম্পিয়ার টার্ন, বা অনেক সময় এটাকে এটি দ্বারাও প্রকাশ করে। হ্যাঁ, এটি দ্বারাও প্রকাশ করে। এতটুকু পর্যন্ত যদি হয়ে যায়, এখন এইটার জন্য একটা ম্যাগনেটাইজেশন কার্ভ দেওয়া থাকবে। ম্যাগনেটাইজেশন কার্ভটা দেওয়া থাকবে ঠিক এরকম ভাবে, এরকম ভাবে একটা কার্ভ দেওয়া থাকবে যেখানে বলা থাকবে এই ভোল্টেজের কথা। লেটস সে আমরা এটা পাবো এরকম যে লেটস সে এটা হচ্ছে এফ ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটা হচ্ছে যে আপনার ভোল্টেজ ইএ। সো আপনি হয়তো দেখবেন যে এফ এর ভ্যালু এটা উল্টাটা হতে পারে, আমি পুরোটা আমার খেয়াল নেই, বইটা নিয়ে আসি নাই। এফ এর ভ্যালু আপনার 1250 হওয়ার জন্য আপনার ই এর ভ্যালুটা আপনি পাবেন 80 ভোল্ট, এরকম পাবেন। ঠিক আছে, এইটা পাওয়ার পরে স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ আমরা তো এখানে মেইনলি টর্ক বের করছি, তাহলে আমরা এই যে এফ এর যে একটা ফর্মুলা করলেন এনআই, হ্যাঁ কি টার্ন সংখ্যা বের করলাম কেন? ওটা ঠিক আছে, ট্রান্স সংখ্যাটা বের করার মূল কাজ কারণ হচ্ছে আমরা তো ট্রান্স সংখ্যা বের করার মূল ওমেগা এম এ তো n ইজ ইকুয়াল টু ওইটা তো আমরা বের করে ফেলতে পারি না, মানে ওমেগা তো 2 বাই r, আর এটাকে তো টার্ন সংখ্যা অলরেডি দেয়া আছে 1200 আর মানে আর তুই ভাবো তো বের করতে না, এটা আসলে আমার দরকার হচ্ছে এই ট্রান্সটা বের করে আমাকে এই গ্রাফটা দিয়ে দেওয়া থাকবে, তাহলে ওই ট্রান্সের জন্য আমার এই ই এর লটটা কত সেটা আমি জানতে পারবো। তাহলে আমার ই এর ভ্যালু কয়টা আসলো, একটা তো আমি বের করছি 246, আরেকটা আমি বের করতে পারবো। ওইটা বের করতে পারলে ওই দুইটা রেশিও থেকে আমি এখানে এই এমটা বের করতে পারবো 3690। এই 3690টা বের করলে ওইটাই হচ্ছে আমার তখন ফাইনাল যে স্পিডটা মোটরের সেটা, ওইটা থেকে আমি ইনডিউস টর্কটা বের করতে পারবো। এই যে গ্রাফ থেকে, এই গ্রাফটা এই ফিগার দেওয়া যায়, আমি এটা ওই গ্রাফ থেকে এই গ্রাফটা আমি এটা যেটা আপলোড করেছি এটা কেটে ফেলে মানে এটা ডিলিট করে আমি এটা এখানে বসাই দেব, সমস্যা নাই। পরবর্তী ক্লাসে আমি এটা নিয়ে একটু আলোচনা করে দেব, তাহলে আর থাকবে না। বাট গ্রাফটা দেখতে অনেকটা এরকম হইতে পারে, আমি জাস্ট আন্দাজে লাগাইছি, বাট এনিওয়ে এটা এরকমই। মানে উপর থেকে নিচে y একদম axis নিচে। হচ্ছে e এর ভ্যালু না, যেরকমই হোক আপনি এই 1250 এর জন্য আপনি ই এর ভ্যালুটা পাবেন হচ্ছে 80 ভোল্ট। হ্যাঁ, তো আমরা এখন এটা কি জানি? আচ্ছা, এটা যদি হয়ে যায়, স্যার y axis টা হচ্ছে e, এটা হচ্ছে মানে f, মানে এটা y x এটা ইন্টারচেঞ্জ হবে। হ্যাঁ, গ্রাফটা দেখতে এরকম না, জাস্ট ভ্যালুটা পয়েন্ট আউট করার জন্য বলেছি। আমি এটা গ্রাফটা দিয়ে দিব এখানে, ওকে।
আচ্ছা এখন আমরা কি জানি, আমরা এরকম জানি যে nm n0 nm এর জন্য হচ্ছে ইয়ে যদি হয় এটা হবে e0, ঠিক আছে? অথবা আপনি চাইলে স্যার এখানে আমরা তো 1 2 দিয়ে করেছি ক্লাস ক্লাসে। আচ্ছা 1 2 দিয়ে করবেন, করেন। লেটস সে এটা e2, এটা n2, হ্যাঁ হ্যাঁ n1 যদি এভাবে করেন তাহলে আপনি এখান থেকে ইজিলি n1 পেয়ে যাবেন, e2 n ইয়ে হচ্ছে 246, এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 120 আর rpm, এটা ভুল লেখছে, এটা হবে 1200। দেখেন এখন কত আসে, এটা এখানে ভুল লেখছে, হ্যাঁ 1200 হবে। দেখেন কত আসে, হ্যাঁ 3690 না এটা তো দেওয়া আছে বাট তোমার ক্যালকুলেটর হইতে পারে 120 এর টাই কারেক্ট, আমি ভুল লিখছি, ওইটা জাস্টিফাই করার জন্য। কালকে কিন্তু জেনারেটর পড়ানো হবে বেসিক, জাস্ট একটু বোঝার জন্য, কিন্তু জেনারেটরের মূল পড়াটা শুরু করব ক্লাসে। স্যার একই ব্যাপার জাস্ট আমার এখানে প্রিন্টিং এ ভুল। হ্যাঁ 3690। আচ্ছা এটা যদি পেয়ে যান, এখন আমরা কি জানি, এইটাকে দিয়ে আমি নিচের ওমেগা ভ্যালু ইউজ করব। হ্যাঁ এখন জাস্ট ওমেগা এম, ওই ইয়ে কিন্তু ব্যবহার করবেন 246 80 না, আর আই এর 50 দেওয়া আছে, এই 3690 যেটা সেটা কিন্তু আপনি এই যে ক্যালকুলেশন এটা কিন্তু গত ক্লাসে করেছি, ওমেগা কিভাবে বের করতে হয় বসাই দিলে 31.8 নিউটন মিটার আসবে। আর এখানে যে প্লটের কথা বলছে ওটা হচ্ছে কোড করে করতে হয় ম্যাথে, কিন্তু এটা দরকার নাই, আপনাদের কোড যেহেতু ম্যাথের আমি শিখাই নাই দরকার নাই। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কথা বুঝতে পারছেন? এইটা কিন্তু তো সবাই একটু ক্যালকুলেট করবে। আমি কিন্তু এটা আজকে এটা আমি ওই গ্রাফটা অ্যাড করে দিব, তাহলে প্রবলেম হবে স্যার না। একটু স্লাইড 8 এর হবে। স্লাইড 8 নাকি টপিক 8? স্লাইড 8 না স্লাইড 8। স্লাইড নাম্বার তো দেই আমি। না স্যার আপনি দিয়েছেন যে 11 নাম্বার। লেকচার ফাইনাল স্লাইড আপনি দিয়েছেন। এটা না স্যার বের ও আচ্ছা বুঝতে পারছি, আমি ওটাই বলছি যে লেকচার নাম্বার 8। হ্যাঁ স্যার একটু জানাটা ম্যাথ আছে। হ্যাঁ স্যার এই ম্যাথটা কি করাইছেন ক্লাসে? হ্যাঁ স্যার এখানে যে বিটা বি নাম্বার যে পার্ট আমি পরের একটা বানাইছি দেখলাম প্রথম নাম্বার না স্লাইডে কি একটাই ম্যাথ আছে। স্যার হয়েছে কি 8 আর 9 এর না 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 আমি মনে হয় এই যে এইটা বাদ দিয়েছিলাম, এগুলা বাদ দিয়েছি, এইটা বাদ দিয়ে কেন এটা কি ঝামেলা হয়? হ্যাঁ স্যার আমি বাদ। স্যার এইখানে করানো হয়েছে আচ্ছা সমস্যা নেই, বাদ দিয়ে দিন। আমি স্যার এইখানে পড়াই নিয়েছি না? এইটা 9 নাম্বার আমি করেছিলাম এই যে এতটুকু করেছি আর হ্যাঁ এখান থেকে করেছিলাম স্যার অনেক ঝামেলা এই না না এটা বাদ দিয়ে দেন, এইটা আরেকটা ম্যাথ আমি করেছি, আমি দেখাচ্ছি দেখাচ্ছি পাওয়ার নিয়ে একটা ম্যাথ করেছি আমি। পাওয়ার নিয়ে একটা math- পাওয়ার নিয়ে কি আমি ম্যাথ করাই নাই? না স্যার করাইছেন তো একটা এখানে হ্যাঁ হ্যাঁ। এই যে এটা করলেই হবে। এটা স্যার কোন নাম্বার স্লাইডে? 7 হ্যাঁ এটা করতে হবে। আচ্ছা আপনারা এগুলো নিয়ে চিন্তা করেন না, সো ক্লাসের পড়াটা করেন, এগুলো বোঝেন আগে। হ্যাঁ ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকে। আরেকটা নিউজ বেরিয়েছে হ্যাঁ যে শেখ হাসিনা না না এটা পরে এটা দেখে আগে ক্লাসে রেকর্ড হচ্ছে। আপনাদের কালকের ক্লাসে সবাই উপস্থিত থাকবেন, 30 জনে 30 জন 33 জন আপনাদের ইনরোল, মাত্র 15 জন থাকে ল্যাব ক্লাসে। অনেকে থাকবে যে জব করবো না আসেনি একবার পরীক্ষা ক্লিয়ার করছে রাস্তা জন্য
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাক।